হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজ প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। বলছে ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার যে রান্নায় দেয় না ভিনিগার, ওটা রাসায়নিক নাম কি বা কেমিক্যাল নাম কি? অপশন বলছে অ্যাসিটিক অ্যাসিড, নাকি কোপার সালফেট, নাকি মিথেন, নাকি ফেরাস সালফেট। পারবি কেউ? অ্যাসিটিক অ্যাসিড। আগে বল অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি রে? CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত বলুক বা ভিনিগারের সংকেত বলুক হয়ে যাবে CH3COOH। হলো। আচ্ছা, এই ভিনিগারকে আরেকটা নামে বলা হয় ইথানোয়িক অ্যাসিডও বলা হয়ে থাকে, মনে থাকবে। ভিনিগারকে আরেকটা কি নামে বলা হয়? ইথানোয়িক অ্যাসিডও বলা হয়ে থাকে। আচ্ছা, ভিনিগারটা কি না 4 থেকে 5% অ্যাসিডিক অ্যাসিড থাকবে আর বাকিটা জল, এই যে মিশ্রণ সেটাই হচ্ছে ভিনিগার। ভিনিগারটা কোথায় কাজে লাগে রে? রান্নায় কাজে লাগে না? আচ্ছা, ভিনিগার যেহেতু অ্যাসিডিক অ্যাসিড, তাহলে অ্যাসিড মাত্রায় কি হবে? ওইটা স্বাদ কেমন হবে? টক হবে, তাই তো? তাহলে এখান থেকে কি জানতে পারছি? ভিনিগার স্বাদ টক হয় আর ভিনিগার রান্নার কাজে লাগে। আর কি ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এবার নেক্সট অপশন বলেছিল কোপার সালফেট। আচ্ছা, কোপার সালফেটকে কি বলা হয়? যে আমরা তুঁতে, নীল রঙের তুঁতে নয়, তুঁতে কি বলা হয় বা ব্লু, যেটাকে বলা হয় কোপার সালফেট, এবং এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। তাহলে ব্লু ভিট্রিয়ল কাকে বলা হয়? কোপার সালফেট। আচ্ছা, কোপার সালফেটের সংকেতটা কি? কোপার মানে Cu আর সালফেট মানে SO4। তাহলে CuSO4 আর 0 থেকে 5 এর মধ্যে একটা অণু জল উৎপন্ন হতে পারে। আমরা ধরে নিচ্ছি 5 অণু জল উৎপন্ন হয়। তাহলে কোপার সালফেটের সংকেত কি? CuSO4 5H2O। আচ্ছা, কোপার সালফেটকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়ল। আচ্ছা, ভিট্রিয়ল মানে কি? যে সমস্ত যৌগে, অজৈব যৌগে সালফার থাকে বা সালফেট যৌগ উপস্থিত থাকে তাদেরকে কিন্তু আমরা ভিট্রিয়ল বলতে পারি। যেমন ব্লু ভিট্রিয়ল বলা হচ্ছে কোপার সালফেট, সেরকমই গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয়? ফেরাস সালফেটকে। এই যে অপশন ডি এ বলেছিলাম ফেরাস সালফেট। তাহলে ফেরাস সালফেটের সংকেত কি? ফেরাস মানে লোহা, Fe। তাহলে FeSO4 আর 7H2O, এইটাকে বলা হচ্ছে ফেরাস সালফেট, যেটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। আচ্ছা, আরেকটা রয়েছে হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়ল কি? জিঙ্ক সালফেট, অর্থাৎ ZnSO4 7H2O। হলো। আচ্ছা, অপশন সি বলেছিল মিথেন। মিথেনকে কি গ্যাস বলা হয়? মার্স গ্যাস বলা হয় না? তাহলে এখান থেকে কি জানতে পারছি আমরা? যে ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, ব্লু ভিট্রিয়ল বলা হয় কোপার সালফেটকে, গ্রিন ভিট্রিয়ল বলা হয় ফেরাস সালফেটকে, আর হোয়াইট ভিট্রিয়ল বলা হয় কাকে? জিঙ্ক সালফেটকে। বাহ। আচ্ছা, এবার দেখ নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? WP বা KP এই সমস্ত এক্সামে কিন্তু বক্সারের যুদ্ধ বলুক, পলাশির যুদ্ধ বলুক, এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এখানে বক্সারের যুদ্ধের পাশাপাশি আরো যে সমস্ত ইতিহাসে ইম্পর্টেন্ট যুদ্ধগুলো রয়েছে সেগুলো আমরা রিক্যাপ করে নেবো। তাহলে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা আমি অপশন দেবো নি, বল। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল রে? ইংরেজের সাথে মুর্শিদ কুলি খানের হয়েছিল। আচ্ছা, মুর্শিদ কুলি খানের সাথে আরো দুজন সহযোগিতা করেছিল, কে কে বলতে পারবি? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম আর কি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। তাহলে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মীর কাসিম আর দ্বিতীয় শাহ আলম, এরা তিনজন মিলে একদিকে হয়ে গেছে আর একদিকে ইংরেজরা। আচ্ছা, ইংরেজদের সেই সময় সেনাপতির দায়িত্বে কে ছিলেন? হেক্টর মুনরো। তাহলে হেক্টর মুনরোর সাথে এদের তিনজনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালের 22 অক্টোবর হয়েছিল। হলো। আচ্ছা, এবার 1757 দিয়ে আছে। 1757 অপশনে কি হবে? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? কত তারিখে? যদি বলা হয় কত তারিখে হয়েছিল? না, 23 জুন। এটা 22 অক্টোবর আর এটা 23 জুন। 23 জুন। আচ্ছা, 21 জুন কি পড়েছিলাম বলতো? কর্কট সংক্রান্তি বলা হয়। এটা 23 জুন। তাহলে 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল। আচ্ছা, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার সাথে কার? ইংরেজদের কে তখন দায়িত্বে ছিল? রবার্ট ক্লাইভ, তাই তো? আচ্ছা, WP PYQ প্রশ্ন, যে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশিটা পশ্চিমবঙ্গের বর্তমানে কোন জেলায় অবস্থান করছে? পারবি? নদিয়া না, মুর্শিদাবাদ নয়, নদিয়া হবে। ঠিক আছে, তাহলে
তোর পলাশির যুদ্ধ কোন জেলায় হয়েছিল? নদিয়া জেলায়। হ্যাঁ, শশাঙ্কের কর্ণ সুবর্ণ, ওইটা হচ্ছে শশাঙ্ক। আচ্ছা, আর 1857 দিয়ে 1857 কি হবে রে? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। আচ্ছা, সিপাহী বিদ্রোহ তোর বহরমপুর সেনানিবাস থেকে শুরু হলো। সে কি অনেক কারণ রয়েছে, তার মধ্যে যেটা পরোক্ষ কারণ তোর যে গুলিগুলোকে, যেগুলো কার্তুজগুলো, সেগুলোকে বলা হয়েছিল যে গরু এবং শূকরের চর্বি মাখানো ছিল, তাই তো? এবার হিন্দুরা ভাবছে যে আমাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে, এই নিয়ে সর্বপ্রথম কিন্তু বহরমপুর সেনানিবাস থেকে যুদ্ধের সূত্রপাত শুরু হয়েছিল। কিন্তু যদি বলা হয় প্রকৃত যুদ্ধের সূচনা হয়েছিল কিন্তু 10ই মে মিরাট সেনানিবাস থেকে। তাহলে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা কবে হয়েছিল? 10ই মে মিরাট সেনানিবাস থেকে। আচ্ছা, 1707 কিসের জন্য গুরুত্বপূর্ণ? ঔরঙ্গজেব মারা গিয়েছিল, তাই তো? মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু 1707 সালে মারা গিয়েছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? অপশন বলছে মীনাক্ষী দেবীর মন্দির, নাকি তিরুপতি বালাজি মন্দির, নাকি জগন্নাথ দেবের মন্দির, নাকি কোণারকের মন্দির? কোণারকে। আচ্ছা, কোন দেবতাকে ওখানে পূজা করা হয় বলতো? সূর্য। কোণারকের সূর্য মন্দির। আচ্ছা, কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিল বল? নরসিংহ দেব। প্রথম নরসিংহ দেব। সে কোন রাজবংশের রাজা ছিল? গঙ্গা ডাইনেস্টির রাজা ছিল, ঠিক আছে, যেটা তোর উড়িষ্যা রাজ্যে রয়েছে, এবং ওটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। আচ্ছা, এবার হোয়াইট প্যাগোডা যদি বলা হয় কাকে বলবো? জগন্নাথ দেবের মন্দিরকে বলা হয় হোয়াইট প্যাগোডা। আচ্ছা, সূর্যের কোণারক মন্দির কত টাকার নোটে? আচ্ছা, হ্যাঁ, সূর্যের এটা কত টাকা? 10 টাকা আছে সূর্যের কোণারকের মন্দিরের ছবিটা। আচ্ছা আচ্ছা, মীনাক্ষী দেবীর মন্দির কোন স্টেটে দেখা যায় রে? মাদুরাই। আমি স্টেট বলেছি, প্রশ্ন শুনতে হবে। তামিলনাড়ু স্টেটের মাদুরাই শহরে এই তোর মীনাক্ষী দেবীর মন্দির রয়েছে। আচ্ছা, এই যে মীনাক্ষী দেবীর মন্দিরটা মাদুরাই শহরে রয়েছে, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ডিরেক্টলি যে মীনাক্ষী দেবীর মন্দির কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে। মীনাক্ষী দেবীর মন্দির কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু। মীনাক্ষী দেবীর মন্দির কোন শহরে অবস্থিত? মাদুরাই। একটা প্রশ্নতে কত ধরনের প্রশ্ন হতে পারে দেখ। আচ্ছা, তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশ, তাই তো? ভেঙ্কটেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। ওখানে কি না বিষ্ণু দেবতার কিন্তু আরাধনা করা হয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? অপশন বলছে ফ্রান্স। দেশে আমাদের এখানে তো হয় না, আমাদের এখানে কি নায়াগ্রা। আচ্ছা, ফ্রান্স, নাকি ইটালি, নাকি ভেনেজুয়েলা, নাকি আমেরিকা? পারবি? ভেনেজুয়েলা। না, ভেনেজুয়েলায় কি আছে? সবচেয়ে উচ্চতম বা সর্বোচ্চ জলপ্রপাত, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল। হ্যাঁ, অ্যাঞ্জেল জলপ্রপাত। হ্যাঁ, অ্যাঞ্জেল। কিভাবে মাথায় রাখবো? দেখ, অ্যাঞ্জেল মানে পরি, ওপরে থাকে অনেক, তাহলে সবার উঁচুতে যে জলপ্রপাত রয়েছে বা সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটা ভেনেজুয়েলাতে রয়েছে। এখানে বলেছে নায়াগ্রা জলপ্রপাত আমেরিকার কানাডাতে রয়েছে, কানাডাতে। হ্যাঁ, আচ্ছা, কানাডাতে আমরা পড়েছিলাম যে 5টা হ্রদ অঞ্চল রয়েছে। 5টা হ্রদ রয়েছে কি কি? সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও। ওই সুপিরিয়রটাই তো সবচেয়ে বৃহৎ সরল জলের হ্রদ। তাহলে এই 5টা হ্রদের মধ্যে ইরি আর অন্টারিও, এই দুটো হ্রদের মধ্যে একটা নদী রয়েছে যেটা বলা হয় নায়াগ্রা নদী। তাহলে এই নায়াগ্রা নদীতেই কিন্তু নায়াগ্রা জলপ্রপাতটা অবস্থিত। এখান থেকে আর প্রশ্ন আসতে পারে যে নায়াগ্রা জলপ্রপাতটা কোন দুটি হ্রদের মধ্যে অবস্থান করছে? কি বললাম? ইরি আর অন্টারিও। ইরি আর অন্টারিও হ্রদের মধ্যেই কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাতটা রয়েছে। আচ্ছা, ভারতের একটা জলপ্রপাতকে কিন্তু নায়াগ্রার সাথে তুলনা করা হয়, সেই জলপ্রপাতটার নাম বলতে পারবি? চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, যেটা সিজি বা ছত্তিশগড় রাজ্যে রয়েছে এবং ইন্দ্রাবতী নদীর তীরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলে দিই ভারতের, না বললে ভারতের রাগ হয়ে যাবে, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। কোথায় আছে? কর্ণাটকের বোরাই নদীতে, তাই তো? 455 মিটার উচ্চতা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেবেন?
কত বছর বয়সে? অপশন দেবো না, বল। 62 হ্যাঁ, হাইকোর্টের বিচারক বললে 62 আর সুপ্রিম কোর্টের বিচারক বললে 65 হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানব জিহ্বার। আচ্ছা, যে সমস্ত প্রশ্নগুলোকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে সেই সমস্ত প্রশ্নগুলোকে ব্যাখ্যা করছি, আর যেগুলোকে খুব একটা ব্যাখ্যার প্রয়োজন নেই সেগুলো করছি না, কারণ সমস্ত প্রশ্নগুলোকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে 10-15টা প্রশ্নের জন্য কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। এর জন্য যেগুলোকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডিটেলস জানা প্রয়োজন সেগুলোকে নিয়ে আমরা গভীর আলোচনা করছি। আচ্ছা, মানব জিহ্বার সম্মুখ ভাগে কেমন স্বাদ অনুভব হয়? আমরা জানি মানব যে জীবটা 4টি ভাগে ভাগ করা আছে, 4টি ভাগে মানে অংশ ভিত্তিতে, হ্যাঁ, 4টি ভাগেতেই বিভিন্ন রকমের স্বাদ অনুভূত হয়। প্রশ্ন বলেছে যে সম্মুখ ভাগে কেমন স্বাদ অনুভূত হয়। অপশন বলছে তিক্ত নাকি মিষ্ট নাকি টক নাকি লবণাক্ত, বল। মিষ্ট। আচ্ছা, যদি জীবের প্রথমেই যে তেতো থাকতো তাহলে আমরা কোনো খাবার খেতে ভালো লাগতো? তেতো লাগতো। নিশ্চয়ই সামনে মিষ্টি আছে তাই আমরা যে কোনো জিনিস খেতে ভালোবাসি, তাহলে জীবের সামনে আছে কি? মিষ্টি, আর সবার শেষে আছে তেতো। তাহলে জীবের সম্মুখ ভাগে রয়েছে কি? মিষ্ট, পশ্চাৎ ভাগে রয়েছে তিক্ত। আচ্ছা, দেখবি জিভটাকে সাইড থেকে দুবার মানে দুটো আঙুল ঢুকিয়ে দিতে হবে, টিপিস, দেখবি একটা টক টক লাগে দেখবি জিভের সাইডে, তাহলে সাইডে আছে অম্ল আর জিভের মাঝখানটায় রয়েছে নোনতা। হলো, তাহলে জিভের সম্মুখ ভাগে কি রয়েছে? মিষ্টি, পশ্চাৎ ভাগে রয়েছে তেতো, সাইডে রয়েছে কি? টক বা অম্ল, আর মধ্যবর্তীতে রয়েছে নোনতা। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখ, গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি কত সালে চালু হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়? অপশন বলছে 1988 নাকি 1992 নাকি 1986 নাকি 1995। পারবি? 1986 সালে কি না, তৎকালীন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচি গ্রহণ করা হয়। আচ্ছা, জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কি, কেন করা হয়েছিল? গঙ্গা জলকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য ভারত সরকার এই প্রকল্পটা গ্রহণ করেছিল। ঠিক সেরকমই যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গার দূষণ রোধ করার জন্য একটা গৃহীত প্রকল্প, ঠিক সেরকমই নমামি গঙ্গাও কিন্তু একটা প্রকল্প। কিসের উপর কাজ করছে না, গঙ্গার জলে দূষণ কমানোর জন্য, সেইটা কিন্তু 2014 সালে। তাহলে এখান থেকে কি জানতে পারছি? নমামি গঙ্গে এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান এই দুটো প্রকল্প ভারত সরকার কেন লাগু করেছে না, গঙ্গার দূষণ কমানোর জন্য। গঙ্গা অ্যাকশন প্ল্যানটা 1986 সালে আর নমামি গঙ্গাটা 2014 সালে হয়েছিল। হলো। আচ্ছা, আর এখান থেকে একটা আমরা 1992 বসুন্ধরা বা আর্থ সামিট সম্মেলন কি কাজ না, এখানে পরিবেশের বিভিন্ন বিষয়ে কিন্তু তারা আলোচনার জন্য 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে কিন্তু বসুন্ধরা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন স্থানীয় বায়ুকে ডক্টরস ওয়াইন বলা হয়? তোরা হয়তো তুষার ভক্ষ ওগুলো জানিস, কিন্তু ডক্টর ওয়াইনটা শুনিস নি। এটা দেখ, অপশন বলছে চিনুক নাকি লু নাকি পোম্পারো নাকি হারমাট্টান। আনসার পারবি? না, হারমাট্টান। আচ্ছা, কেন বলা হয়? দেখ, হারমাট্টানটা দেখা যায় গিনি উপকূলে। গিনি উপকূলটা কোনখানটায় না, আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে, পশ্চিম দিকে, যে ওই উঁচুটার থেকে একটা নেমে যাচ্ছে ওই খনটাতে, ওই খোঁজটাতে গিনি উপকূল বলে একটা রয়েছে, ওর পাশ দিকেই গেছে নিরক্ষরেখা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন একটি মহাদেশের নাম বলো যে মহাদেশের ওপর কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা তিনটেই গেছে, মাথায় রাখবি আনসার হবে আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, ওই গ্রিনি উপকূলের উপর দিকে তোর গেছে নিরক্ষরেখা গেছে। নিরক্ষরেখা অঞ্চলে কি হবে? অধিক উষ্ণতা হবে এবং অধিক আর্দ্রতা হবে, তাই তো। তার পাশাপাশি কি গ্রিনি উপকূলের পরেই যেহেতু সমুদ্র পড়ে, সাগর পড়ে যাচ্ছে, তাহলে কি এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, খুব আর্দ্র, ফলে সারা বছর কি ওখানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজ করে। আমরা জানি যে স্যাঁতস্যাঁতে যেখানে আবহাওয়া সেখান থেকেই নানা রকমের পোকামাকড়ের সৃষ্টি হবে আর নানা রকম রোগ জীবাণু সৃষ্টি করবে, মানুষের রোগ সৃষ্টি হবে। সেই সময় ওই সাহারা মরুভূমি থেকে এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু এই গ্রিনি উপকূলের দিকে আসে, সেই বায়ুটার নাম কি? হারমাট্টান বায়ু। তাহলে যেহেতু সাহারা মরুভূমি থেকে আসছে, আমরা জানি সাহারা মরুভূমি কি পৃথিবীর বৃহত্তম শুষ্কতম মরুভূমি, তাই তো না? পৃথিবীর বৃহত্তম শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা শুষ্কতম, কিন্তু তোর সাহারাটাও তো একটা শুষ্ক, মানে মরুভূমি মানে শুষ্ক একটা ভাব রয়েছে। তাহলে ওই যখন
তো সাহারার থেকে আসছে, তখন ওই বাতাসটা ওই গিনি উপকূলে যখন প্রবাহিত হচ্ছে, তাহলে অধিক আর্দ্র ছিল, তাহলে ওই শুষ্ক বাতাসটার সংস্পর্শে কিন্তু ওখানে জলবায়ুটা কিন্তু অনেক স্যাঁতস্যাঁতে ভাবটা অনেক কমে যায়, ফলে অনেক রোগ জীবাণু মারা যায়, ফলে রোগ জীবাণুর হাত থেকে কিন্তু অনেক মানুষ রক্ষা পায়। এই জন্য হারমাট্টানকে কিন্তু গিনি উপকূলে, আফ্রিকার পশ্চিম দিকে যে গিনি উপকূল রয়েছে, ওখানে হারমাট্টানকে ডক্টর ওয়াইন্ড বলা হয়। হলো, তাহলে এখান থেকে কি জানতে পারছি, ডক্টর ওয়াইন্ড এত ব্যাখ্যা জানবে না, কিন্তু আমাদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা করতে হচ্ছে, জানতে হচ্ছে। তাহলে ডক্টর ওয়াইন্ড কাকে বলা হয়? হারমাট্টানকে। কোথায় প্রবাহিত হয়? না গিনি উপকূলে, সাহারা মরুভূমি থেকে গিনি উপকূলে। আচ্ছা, তুষার খাদক রকি পার্বত্য অঞ্চল অনেকবার হয়েছে, এটা নিয়ে বেশি আলোচনা করছি না। লু কোথায়? আমাদের ভারতে প্রবাহিত হয়, উত্তর পশ্চিম ভারতে। আর কি? পোম্পারো, পম্পাস তৃণভূমি, অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে কিন্তু পোম্পারো। পোম্পারোটা কেমন প্রকৃতি, নেচার? ঠোঁটফাটা, শুষ্ক এবং শীতল। শীতকালে বাতাস শুষ্ক থাকে, তাই আমাদের ঠোঁট ফাটে। তাই মাথায় রাখবো, পোম্পারোটা হচ্ছে কি শুষ্ক শীতল নেচারের একটা লোকাল ওয়াইন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 1 টাকার অধিক মূল্যের, প্রশ্ন ভালো করে শুনতে হবে, 1 টাকা বলেই কিন্তু আনসার করে দিলে হবে না। প্রশ্ন বলছে 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? অপশন বলছে আরবিআই, নাকি এসবিআই, নাকি অর্থমন্ত্রক, নাকি এদের কেউই নয়। পারবি? আরবিআই। আচ্ছা, টাকা কত ধরনের হতে পারে? না 1 টাকার নোট আমরা একটা আলাদা স্ল্যাব করছি। 1 টাকার নোট, 2 টাকার নোট থেকে স্টার্ট করে একবারে 2000 টাকার নোট, আর একদিকে হচ্ছে কয়েন। তাহলে কয়েনগুলোকে তৈরি করে না ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কয়েনগুলো ছাপার দায়িত্ব আছে, বা কয়েন তৈরির দায়িত্বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। কয়েনে কিন্তু কারো সিগনেচার থাকে না। এবার আসি, 2 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত যত নোট রয়েছে, যত টাকার নোট রয়েছে, সেগুলো সমস্ত কিন্তু টাকাগুলো ছাপার দায়িত্বে আছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং সেখানে একজন গভর্নর থাকেন, সেই গভর্নর কিন্তু সেই নোটে সিগনেচার করেন। হলো, তাহলে 2 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত যত নোট আছে আরবিআই ছাপবে, আর আরবিআই এর গভর্নর কি করবে? সিগনেচার করবে। আর এইদিকে আছে 1 টাকার নোট। 1 টাকার নোট শুধুমাত্র সবার থেকে আলাদা, যেটা ভারত সরকার ছাপবে আর সিগনেচার করবে অর্থ সচিব বা ফিনান্স মিনিস্টারে, ফিনান্স ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি থাকবেন, তিনি কিন্তু সেখানে সিগনেচার করবেন। আচ্ছা, সেক্রেটারি কি হবে? না সে কিন্তু আইএস লেভেলের কিন্তু অফিসার হবে। এবার এই সমস্ত টাকাগুলো কার কাছে জমা দেবে? আরবিআই জমা দেবে। আরবিআই আবার বিভিন্ন যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, কি কি? তো এইদিকে কমার্শিয়াল ব্যাংক এসবিআই আছে, পিএনবি আছে, এলাহাবাদ, যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাকে টাকা ধার দেবে আরবিআই, এবং ওই কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু আম জনতার হাতে কিন্তু টাকা তুলে দেবে। হলো? আচ্ছা, তাহলে 1 টাকার অধিক মূল্য, 1 টাকা বলেনি, 1 টাকার অধিক মূল্য কে ছাপবে? আরবিআই। আর 1 টাকা যদি বলতো অর্থমন্ত্রক, ভারত সরকারের অর্থমন্ত্রক। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আজুরি কাদের বলা হয়? এটা খেলা থেকে প্রশ্নটা রেখেছি, আজুরি কাদের বলা হয়? যারা ফুটবল খেলতে ভালোবাসো তারা হয়তো বলতে পারবে। অপশন বলছে হলুদ জার্সির ব্রাজিলকে, নাকি লাল জার্সির ইতালিকে, নাকি নীল জার্সির ইতালিকে, নাকি লাল জার্সির রাশিয়া, নাকি লাল জার্সির ইংল্যান্ড। আজুরি কাদের বলা হয়? অপশন বলছে হলুদ জার্সির ব্রাজিল, নাকি নীল জার্সির ইতালি, নাকি লাল জার্সির রাশিয়া, নাকি লাল জার্সির ইংল্যান্ড। পারবি? নীল জার্সির ইটালির জাতীয় দলকে বলা হয়ে থাকে কিন্তু আজুরি। হ্যাঁ, আজুরি কথার অর্থ হচ্ছে নীল, আর কাদেরকে বলা হয়? না ইটালির জাতীয় ফুটবল দলকে কিন্তু আজুরি বলা হয়। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং যেটি হোমওয়ার্ক থাকবে, সকলে কমেন্টে তার আনসার দেবে। প্রশ্ন বলছে ভানু সিংহ কোন লেখকের ছদ্মনাম? ভানু সিংহ কোন লেখকের ছদ্মনাম? অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়, নাকি সুকুমার রায়। এই ভানু সিংহ কোন লেখকের ছদ্মনাম, যেটা আনসার হচ্ছে সেটা লিখবে। তার পাশাপাশি যে অপশনগুলো বাকিগুলো রয়েছে তাদেরও যে সমস্ত ছদ্মনাম বা উপনামগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখবে। যত লিখবে তত তোমাদেরই প্র্যাকটিস হয়ে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা সকলেই প্রস্তুতি চ্যানেলের মধ্যে তথা প্রস্তুতির মধ্যে থেকো।